দ্বন্দ্ব সমাসকে আমরা মূলত এই রকম ভাগে ভাগ করতে পারি। অনেক বই দেখে থাকবে যে দ্বন্দ্ব সমাস কয় রকম বলা হচ্ছে: সহচর, অনুচর, প্রতিচর, বিকার, অনুকার, মিলনাত্মক বা সমষ্টিবাচক, সমার্থক এবং একশেষ বহুপদ নিষ্পন্ন ও অলপ সমাস বলে দেখানো হয়। কিন্তু পদের গঠনগত দিক থেকেও সমাসকে ভাগ করা যায়, সেটা কালীপদ চৌধুরীর বইয়েও আছে এবং অন্যান্য কিছু বইয়েও আছে। সেগুলো কি কি? পদের গঠনগত ভাগের মধ্যে পড়ছে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ এবং অসমাপিকা ক্রিয়া। যতগুলো নাম বললাম এই কটার বাইরে আর কিছু নেই। তাহলে দেখা যাচ্ছে যে দ্বন্দ্ব সমাসের অনেক ভাগ। প্রকৃত অর্থে দ্বন্দ্ব সমাস যদি ভাগ করি তাহলে বেশ কতগুলো ভাগ। কি কি ভাগ? সমার্থক, সহচর, অনুচর, প্রতিচর, বিকার, অনুকার, মিলনাত্মক বা সমষ্টিবাচক, একশেষ বহুপদ নিষ্পন্ন ও অলপ সমাস। এই যে এতগুলো দ্বন্দ্বের ভাগ রয়েছে, তাদের মধ্যে কি জটিলতা রয়েছে এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কটাই বা কি এবং তাদের উদাহরণ কি, সেই নিয়েই আজকের আলোচনার বিষয়। দ্বন্দ্ব সমাসের এই আলোচনা শুরু করবার পূর্বে প্রথমেই বলে রাখি, চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমাদের এই শিক্ষামূলক বিভিন্ন ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। দ্বন্দ্ব বলতে আমরা সাধারণত বুঝি কলহ বিবাদকে, কিন্তু সংস্কৃতে ব্যাকরণে দ্বন্দ্ব সম্পর্কে বলা হচ্ছে সমসমান পদের যে দুখানা পদ, পূর্বপদ এবং উত্তর পদ বা পরপদ, এই দুই পদেরই যদি অর্থ প্রাধান্য থাকে তখন তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। অর্থাৎ আমরা দেখেছি অর্থ প্রাধান্যের ভিত্তিতে চার রকম ভাবে সমাস হয়: এক, পূর্বপদের অর্থ প্রাধান্য; দুই, পরপদের অর্থ প্রাধান্য; তিন, উভয় পদের অর্থ প্রাধান্য এবং চতুর্থত অন্য পদের অর্থ প্রাধান্য। আমাদের দ্বন্দ্ব সমাসটি হচ্ছে একমাত্র উদাহরণ সেই সমাসের যে সমাসের উভয় পদের অর্থ প্রাধান্য থাকে। বোঝা গেল? এবার দেখো দ্বন্দ্ব সমাস কত রকম আমি লিখেছি। সেই দ্বন্দ্ব সমাস যত রকম আছে তার কিছু উদাহরণ আমি তোমাদেরকে দিই। আমি শুরু করবো অর্থগত ভাগ থেকে, পরে আমি এই গঠনগত বা পদগত ভাগটি পরে বোঝাচ্ছি। এইভাবে কোনো ব্যাকরণ বই লেখা নেই। এতকাল পর্যন্ত যত রকমের ব্যাকরণ বই বেরিয়েছে সেই ব্যাকরণ বইগুলো দেখে এবং আরো বড় স্তরের পড়াশোনা করে আমি যা বুঝেছি আমি তোমাদেরকে সেটাই বোঝাবো। দেখো, গঠনগত, অর্থগত, একশেষ, বহু নিষ্পন্ন এবং অলপ, এই পাঁচ রকমের দ্বন্দ্ব হয় প্রধানত। কিন্তু ব্যাকরণ বই আমরা দেখতে পাবো যে অর্থগত এইভাবে লেখা থাকে না, লেখা থাকে সমার্থক, সহচর, অনুচর, প্রতিচর, বিকার, অনুকার, মিলনাত্মক বা সমষ্টিবাচক, একশেষ, বহুপদ নিষ্পন্ন, অলপ সমাস। এই ভাগগুলো থাকে ব্যাকরণ বই। আবার কখনো ব্যাকরণ বই প্রথমের এই অংশটাও থাকে, যেমন কালীপদ চৌধুরীর ব্যাকরণ বই, তাতে এই অংশটাও রয়েছে, তবে পদ বা গঠনগত বলে উল্লেখ করা নেই এবং সেটাকে এই দ্বন্দ্ব সমাসের প্রকৃত ভাগগুলো কোথাও উল্লেখ করা নেই। তাই এটা ব্যতি রেখে বাকিটা আমি তোমাদেরকে প্রথমে বলব। সমার্থক। সমার্থক শব্দের অর্থ কি? সম অর্থবাহক, অর্থাৎ যাদের অর্থ একই হবে, অর্থাৎ পূর্বপদ এবং পরপদের অর্থ যদি একই হয় তাহলে তাকে বলবো সমার্থক দ্বন্দ্ব। দ্বন্দ্ব কি করে বুঝবো? দ্বন্দ্ব বোঝার নিয়মটা হলো দ্বন্দ্ব সমাসের উভয় পদের অর্থ প্রাধান্য হবে এবং এদের মধ্যে একটি লিঙ্কার বা অব্যয় থাকবে, সংযোজক অব্যয়, যেটি কিনা ও, আর এবং ইত্যাদি জাতীয় হবে। অর্থাৎ দ্বন্দ্ব সমাস কি না? দ্বন্দ্ব সমাস হলো সেই সমাস যেই সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য থাকবে, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ সমসমান পদের দুখানা অংশ, পূর্বপদ এবং পরপদের অর্থ প্রাধান্য থাকবে এবং একই সঙ্গে এদের যে ব্যাস বাক্য হবে সেই ব্যাস বাক্যের মধ্যে একটি অব্যয় থাকবে, সংযোজক অব্যয়, যেটি কিনা ও, আর এবং হবে। প্রথমেই সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্ব কি? সমার্থক দ্বন্দ্বের অর্থ হলো সম অর্থবাহক, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ বা উত্তর পদের অর্থ যদি একই হয় তাহলে তাকে বলবো সমার্থক দ্বন্দ্ব। উদাহরণ হিসেবে আমি লিখেছি ব্যবসা বাণিজ্য, মামলা মোকদ্দমা, হাট বাজার, রাজা বাদশা ইত্যাদি বলা যেতে পারে। তার মানে এদেরকে যদি আমি ভাঙি তাহলে কি বলবো? ব্যবসা বাণিজ্য ভাঙলে কি বলবো? ব্যবসা ও বাণিজ্য, পূর্বপদ ব্যবসা, উত্তরপদ বাণিজ্য, এদের অর্থ একই, তাই ব্যবসা বাণিজ্য হয়ে গেল সমার্থক দ্বন্দ্বের উদাহরণ। একইভাবে হাট বাজার, রাজা বাদশা, মামলা মোকদ্দমা হবে। এরপর হচ্ছে ইত্যাদি অর্থবোধক, বা এটাকে আমরা ইত্যাদি অর্থবোধক না বলে এই অর্থবোধক
অর্থগতটাকে পুরো একটাও বলতে পারি, কোনো অসুবিধা নেই। সহচর, সহচর দ্বন্দ্ব মানে প্রায় সমার্থক দ্বন্দ্ব। কঠিন শব্দ প্রয়োগ, তোমরা টেস্ট পেপারে দেখে থাকবে, এটা একটা উদাহরণ জানতে চাওয়া হচ্ছে সহচর দ্বন্দ্ব। অর্থাৎ এই ধরনের যে ভাগটা করা হয়েছে, এই ভাগের একটা ভ্যালু আছে, এই ভাগটা একটা ভ্যালু প্রোভাইড করে, এই ভাগের গুরুত্ব আছে। সহচর দ্বন্দ্ব কি? সহচর দ্বন্দ্ব কোনো কোনো বই তোমরা প্রায় সমার্থক দ্বন্দ্ব হিসেবে পেয়ে থাকতে পারো, তার জন্য ঘাবড়াবার কিছু নেই। সহচর দ্বন্দ্বই প্রায় সমার্থক দ্বন্দ্ব। এখানে উদাহরণ দেওয়া যেতে পারে দেহ মন, ঘর বাড়ি। অর্থাৎ ঘর এবং বাড়ি প্রায় একই অর্থ বোঝায়, কিন্তু পুরোপুরি একই অর্থ বোঝায় না। দেহ বলতে যা বুঝি, মন বলতে ঠিক তাই বুঝি না, দেহের একটা অংশ। এবং ঘর বলতে যা বুঝি আর বাড়ি বলতে ঠিক তাই বুঝি না। বাড়িটা একটু বড় অর্থে, আর ঘর বলতে একটা পার্টিকুলার অংশ বোঝায়। যাই হোক, তাহলে সহচর অর্থাৎ প্রায় সমার্থক যদি হয় তাহলে কিছু, তাহলে প্রায় সমার্থকই সহচর বলা হচ্ছে। যেমন দেহ ও মন, দেহ মন, ঘর ও বাড়ি, ঘর বাড়ি। এরপর হচ্ছে অনুচর। সহচর এবং অনুচরের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। সহচরের অর্থ প্রায় এক, অনুচরের অর্থ কিন্তু এক নয়, অনুচরের অর্থ কিন্তু আলাদা। যেমন চেয়ার টেবিল, তো চেয়ার আর টেবিল একই সঙ্গে থাকে, কিন্তু এদের অর্থ আলাদা। চেয়ার বলতে যা বুঝি, টেবিল বলতে ঠিক তাই বুঝি না। অথচ সহচরে ঘর বলতে যা বুঝি, বাড়ি বলতে প্রায় তাই বুঝি, পুরোটা না বুঝলেও প্রায় বুঝি। আরো বলা যেতে পারে খাতা কলম। খাতা ও কলম, খাতা কলম। এবার খাতা আলাদা বস্তু, কলম আলাদা বস্তু সম্পূর্ণ, কিন্তু এরা একই সঙ্গে থাকে, তাই এদেরকে অনুচর বলা হচ্ছে। এরপর হচ্ছে প্রতিচর। প্রতিচর কি? প্রতিচর অর্থাৎ বিপরীতার্থ। তোমরা ভাবলে যেও না প্রতিচর এত কঠিন শব্দ আছে বলে। বিপরীতার্থক, পরীক্ষা যদি থাকে বিপরীতার্থক, তাহলে বিপরীতার্থকটা যা প্রতিচরও তাই। যেমন এখানে কন্ট্রাডিকশন থাকবে, অর্থাৎ বিপরীত অর্থ বোঝাবে। বিপরীতার্থক মানে বিপরীত অর্থ বোঝাবে। যেমন পাপ পুণ্য, ভালো মন্দ। আরো হতে পারে নিশিদিন, আকাশ পাতাল। নিশিদিন, নিশি ও দিন, নিশি মানে রাত্রি, দিন মানে সকাল। আকাশ পাতাল, আকাশ ও পাতাল। অর্থাৎ এদের সব কটারই কিন্তু সংযোজন ভাবে প্রায় দেখতে পাচ্ছি ও রয়েছে। ও আর এবং বলতেই পারি। এরপর হচ্ছে বিকার। বিকার, বিকার মানে হচ্ছে বিকৃতি। বিকার মানে হচ্ছে বিকৃতি, অর্থাৎ পূর্বপদ যা থাকবে পরপদে তার বিকৃতি থাকবে। পূর্বপদ যা থাকবে পরপদে তার বিকৃতি থাকবে। যেমন ঠাকুর ঠুকুর। ঠাকুর বলতে যা বোঝাচ্ছি, ঠুকুর বলতেও তাই বোঝাচ্ছি, কিন্তু একটু ঠাট্টা বা বিকৃত করে বলা হচ্ছে ঠাকুর ঠুকুর। এছাড়াও বিকার দ্বন্দ্বের আরো উদাহরণ হতে পারে গাল গল্প। বিকার দ্বন্দ্বের পরে হচ্ছে অনুকার দ্বন্দ্ব। অনুকার, অনুকার হচ্ছে ধ্বনি। অনুকার একটা ধ্বনি, অর্থাৎ পূর্বপদের ধ্বনির সাপেক্ষে, পূর্বপদের যে পদটি আছে তার সাপেক্ষে যদি একটি অনুকৃতি আসে তাকে বলছি অনুকার। যেমন গল্প স্বল্প। তাহলে গল্প স্বল্প বলতে কিছু বুঝি না, কিন্তু গল্প স্বল্প বা গল্প টল্প। আরো হতে পারে জল টল, খাতা টাতা, বই টই, পেন টেন। অর্থাৎ টেন বলে কিছু হয় না, চা টা আমরা বলি না, চা টা কিছু খাবো না। তো এগুলো হচ্ছে অনুকার। অনুকার অধিকাংশতে টটাই বেশি ব্যবহৃত হয়। আর শেষ পর্যন্ত আছে মিলনান্তক। মিলনাত্মক বা সমষ্টিবাচক। মিলনাত্মক বা সমষ্টিবাচক কি? এখানে দেখা যাবে যে যে দুখানা পদ রয়েছে, পূর্বপদ এবং উত্তর পদ, এই দুখানা পদই পরস্পরের সঙ্গে এতটাই ওতপ্রোতভাবে জড়িত যে এদেরকে একসঙ্গে উচ্চারণ করা হয়। যেমন রাধা কৃষ্ণ, রাধা ও কৃষ্ণ, রাধা কৃষ্ণ একই সঙ্গে, এটা আমি এখানে লিখেছি। আচ্ছা, এছাড়াও বিশেষ কিছু দিক আছে দ্বন্দ্ব সমাসের, যেমন হচ্ছে দিবারাত্র। দিবা ও রাত্রি কিন্তু করা হয় বা লেখা হয় দিবারাত্র, এটা বিশেষ। তবে আমি এক্ষেত্রে বলিনি, মিলনাত্মকের আরো কিছু উদাহরণ হয়, তার মধ্যে একটা বিশিষ্ট উদাহরণ হচ্ছে দম্পতি। এটা কিন্তু মিলনাত্মকের উদাহরণ, আবার বিশেষ দ্বন্দ্বের উদাহরণ। কেননা দম্পতিতে যে দুখানা পদ আছে, দম আর পতি, এরকম তো হয় না, তো এখানে দম হবে না, আসলে এটা হচ্ছে জায়া। জায়া ও পতি, দম্পতিকে ভাঙলে কি পাই?
জায়া ও পতি হয়ে গেল দম্পতি, জায়া ও পতি দম্পতি। এটা একসঙ্গে উচ্চারণ করা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, তাই দম্পতি, বুঝা গেছে? এবং সেটা মিলনাত্মক বা সমষ্টিবাচক। এরপর একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব মানে যেখানে পূর্বপদ এবং উত্তর পদের মধ্যে থেকে কোনো একটা পদ শেষ পর্যন্ত টিকে যাবে, অর্থাৎ কোনো একটা পদের অংশ বিশেষকে নিয়ে যে সমাজগত পদটা সেটা তৈরি হবে। যেমন আমরা এবং তোমরা, এইগুলোই একশেষ দ্বন্দ্বের উদাহরণ হয়। আমরাতে কি কি আছে? আমরাতে আছে আমি, তুমি ও সে, বা বলতে পারি তুমি, সে ও আমি। এখান থেকে আমি একটা রূপ নিয়ে হলো আমরা। আবার তোমরার ক্ষেত্রে ঠিক তাই, সে ও তুমি, এইভাবে হলো তোমরা। তুমি থেকে একটা রূপ নিয়ে তোমরা, একে বলা হয় একশেষ দ্বন্দ্ব। আমরা কিন্তু এটাকে সমষ্টিবাচকের মধ্যে ধরবো না, ঠিক আছে? এটা কিন্তু আমাদের সমষ্টিবাচকের মধ্যে পড়বে না। কেন না? সমষ্টিবাচকে দেখো কোনো বিকৃতি হয়নি, রাধা ও কৃষ্ণ, রাধা কৃষ্ণ। আর এটাকে বলেছি বিশেষ উদাহরণ, ঠিক আছে? এখানে প্রতিটাই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি, দিয়ে প্রতি দিয়ে কোনো পদ তৈরি হয়নি, পুরোটা সমাজগত পদটা। কিন্তু এখানে আমি, এই আমরার মধ্যে আমিটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং আমিটা আমরা হয়ে গিয়েছে। এরপর হচ্ছে বহুপদ নিষ্পন্ন। বহুপদ নিষ্পন্ন যেমন স্বর্গ, মর্ত্য, পাতাল, অনেক কটা পদ আছে, মানে দুইয়ের বেশি যদি পদ থাকে তাহলে তাকে বলবো বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব। স্বর্গ, মর্ত্য, পাতাল। আর হতে পারে কায় মনোবাক্য। কায় মনোবাক্য মানে এখানে জেনে নাও, কায় মানে হচ্ছে কায়া, মন মানে মন, আর বাক্য মানে উচ্চারণ। আমরা সংস্কৃতি হয়তো কোথাও শুনে থাকতে পারি, অথবা ঈশ্বরের কাছে প্রার্থনা করা হলে তখন বলা হয় আমি কায় মনোবাক্যে প্রার্থনা করছি, তোমার মঙ্গল হোক। এই কায় মনোবাক্য মানে দেহ, মন এবং আমার প্রকাশ দিয়ে আমি প্রার্থনা করছি তোমার মঙ্গল হোক। এছাড়া তেল, নুন, লকড়ি খুব গুরুত্বপূর্ণ উদাহরণ। তেল, নুন, লকড়ি। তেল, নুন ও লকড়ি। শঙ্খ, চক্র, গদাবদ্ধ, আমরা জানি এটা বলা হয় বিষ্ণু শঙ্করকে শঙ্খ, চক্র, গদা, বদ্ধধারী। তো শঙ্খ, চক্র, গদা ও বদ্ধধারী, সেক্ষেত্রে এটাও বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাসের উদাহরণ। আর আরেকটি বাকি রইল, সেটা হচ্ছে অলপ দ্বন্দ্ব। আমি আগের ভিডিওতে বলেছি নিশ্চয়ই যে অলপ সমাসটা সব কটা সমাসের মধ্যেই মোটামুটি আছে, তা আলাদা করে আমি পরে আলোচনা করবো। এখন বলছি অলপ দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাসে অলপ মানেই হলো পূর্বপদের বিভক্তি লুপ্ত না হওয়া। অলপ মানে হলো পূর্বপদের বিভক্তি লুপ্ত না হওয়া। সমাসে সাধারণত পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়, কিন্তু যখনই যে সমাসের পূর্বপদের বিভক্তি লুপ্ত হবে না তাকে বলা হয় অলপ সমাস। দ্বন্দ্ব সমাসের মধ্যে এই অলপ যদি হয় তাহলে অলপ দ্বন্দ্ব হবে। দেখো এখানে উদাহরণ হচ্ছে বনে বাজারে, বনে ও বাজারে, ঠিক আছে? এটা যদিও বনে বাজারে সমার্থক দ্বন্দ্বের উদাহরণ, হাটে বাজারের সমার্থক দ্বন্দ্বের উদাহরণ, কিন্তু এগুলো অলপ দ্বন্দ্বের উদাহরণ আরো বেশি করে। কেন না? এখানে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়নি, বনেতেও লুপ্ত হয়নি, বন যুক্ত এ পূর্বপদে আছে, তাহলে এটা যেহেতু লুপ্ত হয়নি, এই বিভক্তিটা লুপ্ত হয়নি, হাটে বাজারে বিভক্তি লুপ্ত হয়নি, তাই এটা হচ্ছে অলপ দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এইবার আসি এই গঠনগত দিকটা নিয়ে, যেখানে বিশেষ সর্বনাম, বিশেষণ, অসমাপিকা ক্রিয়াগুলি লেখা হয়েছে। মূলত এই চারটি প্রকারে আমরা দেখতে পাই। অসমাপিকা ক্রিয়া হিসেবে আমি শেষ দিয়ে শুরু করি। অসমাপিকা ক্রিয়া হিসেবে যেমন হেসে খেলে, এই যে হেসে খেলে, এটা হয়ে গেল অসমাপিকা ক্রিয়া দ্বন্দ্ব, অর্থাৎ দ্বন্দ্ব সমাসের মধ্যে দুখানা অসমাপিকা ক্রিয়া আছে, হেসে ও খেলে। এটা সাধারণ দ্বন্দ্বের মধ্যেই পড়ে, খুব সাধারণ দ্বন্দ্ব, এবং সেটা অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, এবার বিশেষণ। বিশেষণ হতে পারে কিরকম? বিশেষণ হতে পারে ভালো মন্দ। আমি একটু আগে বলেছি যে ভালো মন্দটা প্রতিযোগ দ্বন্দ্বের উদাহরণ, তো ভালো মন্দটা একই সঙ্গে বিশেষণ হতে পারে। ভালো মন্দ বিশেষণ। সর্বনামের ক্ষেত্রে একটু গুরুত্ব আছে। সর্বনামের ক্ষেত্রে কেন গুরুত্ব আছে? সর্বনামে যা, তা, যেটা, সেটা, যাকে, তাকে ইত্যাদি আছে, যেগুলো আমরা কোনো এখানে কোনো উদাহরণের মধ্যে পাইনি। যা, তা, যাও, তা, যেটা, সেটা, যেটাও সেটা, যাকে, তাকে, যাকেও তাকে, এটা হচ্ছে কি সর্বনাম রূপে যেই দ্বন্দ্ব সমাসের মধ্যে।
আর বিশেষ্য, বিশেষ্য দেখা যাবে এখানে যতগুলো পড়েছি তার অধিকাংশটাই বিশেষ্য। তবু আমি বলি, দেখো সমার্থক দ্বন্দ্বের মধ্যে ব্যবসা বাণিজ্য, মামলা মোকদ্দমা, হাট বাজার, রাজা বাদশা, তাহলে ব্যবসা বাণিজ্য এটাও বিশেষ্য, মামলা মোকদ্দমা এটাও বিশেষ্য, হাট বাজার এটাও বিশেষ্য, রাজা বাদশা তো বিশেষ্যই বিশেষ্য। তো এগুলো সবই হচ্ছে গঠনগত দিক থেকে এগুলো বিশেষ্য পদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস। তো সেদিক থেকে যদি কোথাও এখন দেখা যাচ্ছে যে বহুপদ নিষ্পন্ন, এর মধ্যে থেকে যদি থাকে যে শঙ্খচক্র পদাবলী, এটা দিয়ে দেওয়া হয়েছে এবং কোথাও দেওয়া নেই বহুপদ নিষ্পন্ন, অথচ একখানা অপশন দেওয়া হয়েছে যে এটা বিশেষ্য পদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা সেটাতে ঠিক চিহ্নিত, যেটা থাকবে সেটাকে করবো। আচ্ছা, যেমন একসাথে দেখো উদাহরণ রয়েছে আমরা তোমরা। আমরা তোমরা কি হবে? সর্বনাম হবে, সর্বনাম পদ নিষ্পন্ন, অথচ একসাথে দ্বন্দ্বের মধ্যে রয়েছে। আমরা এইখান থেকে এইখান পর্যন্ত যা কিছু শিখব অধিকাংশটাই এই চারটের ভাগে করে দেওয়া যাবে, এই চারটের ভাগে করে দেওয়া যাবে। তার মধ্যে এই অসমাধিকার ক্রিয়া আর সর্বনামটা খুব গুরুত্বপূর্ণ, বোঝা গেছে? অর্থাৎ বিশেষ্য এবং বিশেষণ গুরুত্বপূর্ণ নয়, কারণ অধিকাংশটাই বিশেষ্য বিশেষণে পড়া, একমাত্র অসমাধিকার ক্রিয়া এবং সর্বনামটাই একটু পার্থক্য আছে। যেমন এখানে হেসে খেলে, কেটে কেটে, অসমাধিকার ক্রিয়ার মধ্যে কেটে কেটে, এই যে কেটে কেটে, এই কেটে কেটেটা কিন্তু আবার আমার বিকারের মধ্যে, কেটে কেটে, এটা কিন্তু বিকার দ্বন্দ্বের মধ্যে পড়বে। সম্পূর্ণ ভিডিওটাতে আমি তোমাদেরকে দ্বন্দ্ব সমাস বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা আংশিক হলেও বুঝতে পেরেছো। যদি তোমরা আংশিক হলেও উপকৃত হও তাহলে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের ক্লাসের আমাদের আলোচনার বিষয় তৎপুরুষ সমাস।